যতগুলো পাশ করেছেন বলেছেন কথা সব তো আমার একটি দফায় আছে। তারা আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কার পন্থী সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা, শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন সেটা 15 বছর ধরে করেছি, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছেন। আমাদের দেশের, আমাদের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর মিথ্যা মামলায়। আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, হাফিজ ভাই সহ সকলে সহ, যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের ভাইয়ের 440টা মামলা ছিল। অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে খুন করে দেওয়া হয়েছে, 20,000 মানুষকে খুন করা হয়েছে। একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সেটার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, যে তারা 1971-কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে, যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশে এই ভূখণ্ডে দেশ হিসাবে মর্যাদা পেয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই আমরা। একবার স্মরণ করুন অতীতের কথা, আমি কারো নাম ধরে বলবো না, কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার না আমার কিছু করার না। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল বলে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন, এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন, এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন। আমরা এগুলো ভুলিনি। বন্ধুগণ, 1975 সালের পট পরিবর্তনের পরে, 7ই নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন। প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার, একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এই যে এতগুলো পত্র পত্রিকা, এতগুলো ফোকাস, এত টেলিভিশন দেখছেন, তাদের অতীত কি আপনারা জানেন? শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল, মাত্র 4টা পত্রিকা চালু ছিল। সেই 4টা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে। শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না। শেখ মুজিবের সেই ভয়াবহ যে 5 বছরের দুঃশাসন, সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদেরকে একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের, এবং তার কাজ তিনি শুরু করেছিলেন। সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন, যেটা আমি আগেই বললাম, যে একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম, এবং
সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এইগুলো কিন্তু তিনি প্রথম নিয়ে এসেছিলেন। তো তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি, সেই অগ্রগতি সূচনা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যেটা সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে পারবেন তাদের বাইরে কাজের জন্য বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। এটাই বাংলাদেশের কিন্তু আপনার মূল জায়গা, তার উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সেটাও করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায় 4টা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, সবাই ও গ্রহণ করেছিল। এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে খর্ব করে দিয়েছিল। এগুলো না বললে হয় না ভাই, একটু বলতে হয়। সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন বিএনপি নাকি নির্বাচন, আরে বিএনপি তো নির্বাচনমুখী দল, প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সভা করে আমরা বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? যে নির্বাচন হলে, একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। আমরা সংস্কার তো আমরা তো সংস্কারের জন্য আমাদের 31 দফা জনাব তারেক সাহেব 2022 সালেই তিনি জনতির সামনে তুলে ধরেছিলেন। কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে দেওয়া হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারাও বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই 31 দফা কি আছে? আজকে আমরা এই সনদে দেখি যতগুলো পাশ করেছেন, বলেছেন কথা, সব তো আমার 31 দফায় আছে। তারা আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কার পন্থী সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে, পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি, সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সনদে রাখা হবে। রাখা হয়েছে, এটা তো আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমানো অনুবেচিত করেছে, তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরেও কিন্তু দেখেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টার বাড়িও ঘেরাও করিনি, বা আপনার নির্বাচন কমিশনও ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে।
গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, অনেকেই বলছে ঠিক আছে আমরা করি। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদাভাবে গণভোট করতে হলে থেকে আরো খরচ বেড়ে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনের দিন দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে আপনার নির্বাচন, সংসদের নির্বাচন হবে। এটা তো অত্যন্ত সুন্দর কথা। এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধু মানুষ সাহেব সাহেব তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন কে বাধা দিল। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবও ছিল না, এই কথাটা আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই উঠতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। এটা হচ্ছে মানুষকে বোকা। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় ওরা পার হচ্ছে। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা কোত্থেকে আসবে, কারা করবে, বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা আমরা ভয় দেখিয়ে এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্যও তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি অ্যাপোলজি চাইবে, মাপ চাইবে জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে না, আমি কোনো অ্যাপোলজি চাইবো না।